সেটা হচ্ছে আপনারা বলুন দেখি, এই যে যারা সমন্বয়ক রয়েছে, যারা নাগরিক কমিটি রয়েছে, যারা বৈষম্য বিরোধী কমিটি রয়েছে, তিনটি নাম করলাম, এবং যারা সরকারের ভেতরে যারা এই ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছে, এই চারটি গ্রুপ, আমি সরাসরি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন যে এই চারটি গ্রুপের মধ্যে কতজন সত্যিকার ছাত্র, কতজন সত্যিকার? তারা কি আসলে আজকে ছাত্র? তারা কি ছাত্রত্ব শেষ করেছে? তারা কি ছাত্র পরবর্তী যারা চাকরি প্রত্যাশী ছিল না তারা? তাহলে আজকে যে আমরা ছাত্র জনতা বলছি, এটা টেকনিক্যালি যদি কেউ প্রশ্ন করে এটা কত দূরসত্য, সেই প্রশ্নটি তো এক। পাশাপাশি রাজপথে যারা ছিল, ছাত্র জনতা নাগরিক কমিটি বলুন, কি বলে আপনারা বৈষম্য বিরোধী গ্রুপ বলুন বা সমন্বয়কারী যা কিছু বলুন না কেন, সেখানে যারা সাধারণ ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? অবশ্যই ছিল। সেই রাজপথে যারা ছাত্র, সত্যিকার ছাত্র যারা ছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের বিএনপি সদস্য ছিল না? এটা বুঝতে হবে। সত্যটি হচ্ছে এই, সেই দিনের যে পরিপ্রেক্ষিত, সেদিনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিএনপি বলে নিজেদের পরিচয় দেয়নি, তারা নিজেদের পরিচয় দিয়েছিল সাধারণ ছাত্র। এই সত্যগুলো বুঝতে হবে। আমরা যদি এই যে প্রবন্ধকারক লিখেছেন তার প্রবন্ধে যদি এই বিষয়গুলি সংযুক্ত হতো, আমি আরো খুশি হতাম। এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটের ভেতরে আছি এখন, এই সংকট থেকে সঠিক বিশ্লেষণ। আমি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি আগেও বলেছি 19শে জুলাই 2024 সাল, আপনাদের মনে আছে কিনা? সেদিন নরসিংদীতে জেল ব্রেক হয়েছিল, জেল ভেঙে সব বের হয়ে এসেছিল। আমি সেদিন সরাসরি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বক্তব্যরত ছিলাম। আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমি বলেছিলাম, দেখো আমি সাধারণ মানুষ, আমাকে ক্ষমা করবে, কিন্তু আমি একটি কথা বলছি, যদি এটা অত্যুক্তি হয় আমাকে ক্ষমা করে দিও। এই আমার নিজের জেলা নরসিংদীর জেল ব্রেক কিন্তু it is a precursor, আমি নিজেতে বলেছিলাম, this is a precursor of the French Revolution। 19শে জুলাইয়ের কথা, সেটা কিন্তু 5ই অগাস্টের সত্যে পরিণত হয়েছে। কাজেই যে ঘটনা প্রবাহ বাংলাদেশ দেখেছে, এটা শুধু বাংলাদেশের ইতিহাসের পাতায় নয়, আমি বিশ্বাস করি এটা বিশ্ব ইতিহাসের পাতায়। এখানে একটি শব্দ আছে, এখানে বলেছেন বর্ষা বিপ্লব, নাকি বলেছেন বর্ষা বিপ্লব বলেছেন, এবং ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের এই বিপ্লবকে কিন্তু দি মনসুন রেভলিউশন বলে অভিহিত করা হয়েছে। কাজেই এই ঘটনাটিকে কিন্তু হালকা করে দেখার অবকাশ। বাংলাদেশে যেটা ঘটেছে, যেটা অকল্পনীয়, অবিস্মরণীয়, এবং আমরা সেই কারণে এই ছাত্র জনতার বিপ্লবের যারা সত্যিকার নায়ক, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, আমি প্রত্যেকের বিভিন্ন জায়গায় আমি যতদূর পেরেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়েছি, আমি তাদের সমবেদনা জানানোর চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি তারা বাংলাদেশের ইতিহাস নতুন করে রেখেছে। বাংলাদেশ ভুল পথে যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশকে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশকে একটি সঠিক পথে যাবার রাস্তা করে দিচ্ছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সেটাকে বাস্তবায়ন। আমি অনেক কথা বলে ফেলেছি, আমি জানি না এখানে আরো কিছু বলবো কিনা। আমি এইটুকু শুধু বলতে চাই যে আমি কিন্তু এখানে সত্যিকার অর্থে কোনো দ্বন্দ্ব দেখি না। আলোচনায় এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকার কথা এসেছে একে অপরের বিরুদ্ধে, কিন্তু আমাদের যদি মূল যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল 1971 সালে, আমরা তখন ছাত্র ছিলাম, যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আমরা বিশ্বাস করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে আসলে কোনোদিন গণতন্ত্র হতে পারে। আজকে 53-54 বছর পরে দেখুন, পাকিস্তানে কিন্তু এখনো গণতন্ত্র দেখতে পাই।
কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে আমরা 53-54 বছরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, যে কারণে বাংলাদেশ স্বাধীন, সেটি হচ্ছে আজকের মূল। এবং এই প্রশ্নটি কিন্তু আজকের যে মূল প্রবন্ধ সেখানেও কিন্তু দ্বিতীয় যে কারণে আমরা স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম সেটা আজকের প্রজন্ম বুঝতে পারবে না, জানতে পারবে না। আমি একটা ছোট্ট গল্প বলবো। পাকিস্তানে একটি বড় একটি বাঁধ সৃষ্টি হয়েছিল, তখন তৈরি করা হয়েছিল। আমাদের যেমন পদ্মা সেতু হয়েছে বিশাল একটি প্রকল্প, তখনকার দিনের বিবেচনায় সেটি ছিল এই ধরনের একটি বিশাল প্রকল্প। তার নাম ছিল তারবেলা ড্যাম। জায়গাটির নাম তারবেলা। ড্যাম দেওয়া হয়েছিল নদীর উপরে কৃষিকাজের এবং অন্যান্য কাজের কারণে। তো সেখানে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওই যে স্লোগান দেয়, তখন একটি স্লোগান ছিল। আমি কথাটি বলছি এই কারণে, ওটা না বললে আপনারা হয়তো সঠিক উপলব্ধি করতে পারবেন না। এই যে মুক্তিযুদ্ধের যে প্রেরণা ছাত্রদের ভেতরে, সবার ভিতরে, তৎকালীন 5 কোটি পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে কেন এসেছিল, তখন বলা হতো যে তার বেলা সব আছে, আমার বেলা নেই। অনেক পুরানো একটি কথা আজকে আমার মনে পড়েছে। তার বেলা আসলে তার বেলা ড্যাম, কিন্তু বাংলায় আমরা বলেছি যে তার বেলা সব আছে, আমার বেলা নেই। তার মানে আমরা কি বলেছি, তার বেলা বলতে সিম্বলিক্যালি আমরা মিন করেছি যে তৎকালীন পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য সব টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। অথচ সেই বৈদেশিক মুদ্রা অর্জন করতো তখন পূর্ব পাকিস্তান পাট রপ্তানি করে। আজকে যেমন আমরা গার্মেন্ট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, তখনকার দিনে পাট এবং পাটজাত বস্ত্র রপ্তানি করে আমরা। আর আমার বেলা নেই, মানে পূর্ব পাকিস্তানের মানুষের জন্য নেই। অর্থাৎ এই কনফ্লিক্টটি ছিল ইকোনমিক কনফ্লিক্ট, এবং সেটাও কিন্তু মুক্তিযুদ্ধে একটি মূল উপাদান ছিল। তো আজকের প্রশ্ন, আমরা যে এই সরকারের এই পেপারের ভেতরে রয়েছে, তিনি বলেছেন যে ক্রনিক ক্যাপিটালিজম এবং স্বজনতোষী পুঁজিবাদ, অর্থাৎ আমি ইংরেজি শব্দ ব্যবহার করে বলি, এই যে অলিগার্কি একটা তৈরি, এই বিগত আওয়ামী লীগ সরকার তাদের একটা গোষ্ঠীগত স্বার্থ রক্ষার জন্য তারা রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সম্পদ সব কিছু, এই একটি ছোট্ট একটি গোষ্ঠী, যেটাকে ইংরেজিতে অলিগার্কি বলা হয়, সেই পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, সেই অলিগার্কি তারা সৃষ্টি করেছিল। এবং অলিগার্কি সৃষ্টি করে এখনো আবার একটি পুরনো কথায় যেতে হবে। আমরা তখন পাকিস্তানের 22টি পরিবারের কথা বলতাম, যে 22টি পরিবার পাকিস্তানের সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়েছে। এখন আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পরে এমন অলিগার্কি সৃষ্টি করলো, 22টি পরিবারের পরিবর্তে 220টি পরিবার সমস্ত কিছু বাংলাদেশে লুণ্ঠন করে নিয়ে। তাহলে কি আমরা এই জন্যই স্বাধীনতা চেয়েছিলাম? এই জন্য তো বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতা চায়নি। কাজে আজকে এই কঠিন সত্যগুলো আমাদের শুধু উপলব্ধি করতে হবে না, এই কঠিন সত্যগুলো উপলব্ধি করতে হবে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে, যাদের আমরা সেই সমস্যার সমাধানের দায়িত্ব দিয়েছি। এবং আমি এটা বিশ্বাস করি যে জনগণের প্রতি যদি আমাদের আস্থা থাকে, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে এই সমস্যার সমাধানের একটি মাত্র উপায়, সেটি হচ্ছে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। এবং যত দ্রুত আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো ততই। সংস্কারের কথা বলেন, 20টি না কতটি সংস্কার কমিশন করা হয়েছে, কিছু মনে করবেন না। বাংলাদেশের মানুষের নিজেদের সংস্কার না করা পর্যন্ত কোনো সংস্কার কমিশন করা ভুল আমরা করেছি বিভিন্ন সময়। আমরা এই দেশকে লুণ্ঠন করেছি, আমার সংস্কার করতে হবে। এখন সেটা বিচারিক প্রক্রিয়া করুন, অথবা সেখানে কাউন্সিলিং এর মাধ্যমে, আজকাল তো কাউন্সিলিং শব্দ খুব ব্যবহার, কাউন্সিলিং এর মাধ্যমে করুন, বা অন্য কোনো প্রক্রিয়া করুন। আমি মনে করি সেই বিষয়গুলো এখন চিন্তা করা উচিত, যে 15-17 বছরে বাংলাদেশের মানুষের চরিত্র ধ্বংস করে দিয়ে গেছে এই সব। সেই চরিত্র আমাদের সঠিক করতে হবে।
বক্তা বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উল্লেখ করেছেন, আমি বিরক্তি করতে চাই না, টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর প্রতি কোনো লোভ ছিল না একটি মানুষ। আজকে কেন আমরা সেই আদর্শে ফিরে আসতে পারি না? একজন মানুষের কত অর্থের প্রয়োজন হয়, যারা আজকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছিল, তারা সেই অর্থ আজকে কোথায় ভোগ করতে পারছে? তাহলে কি লাভ? সমস্যাটি হয়েছে কি, যে ক্ষমতা হয়ে গিয়েছে, power has become the depository of resources, অর্থাৎ ক্ষমতা হয়ে গেছে অর্থবিত্ত বৈভবের উৎস। কাজে আমরা পাগল হয়ে ক্ষমতার দিকে তাকাতে, সেটা হচ্ছে মূল সমস্যা। এই রিফর্ম যতক্ষণ না করতে পারি ততক্ষণ কোনো রিফর্ম কমিশনে কোনো কাজ হবে বলে আমি বিশ্বাস। আজকে এই নৈতিকতা আমাদের বাংলাদেশের মানুষের ফিরিয়ে আনতে হবে। এখানে আমি আরো একটি বিষয় আমি অকপটে স্বীকার করছি, এখানে কিন্তু নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী পেপারের ভিতরে আছে, দেশের প্রধানমন্ত্রী যখন তার নিজের বাড়ির একজন কর্মচারীর উদাহরণ দেয়, তাহলে সেই প্রধানমন্ত্রী সম্বন্ধে বাংলাদেশের মানুষের কি ধারণা হতে পারে? এই যদি নেতৃত্ব হয় তাহলে তো দেশের মানুষের তো শেখার কিছু নেই। কার কাছ থেকে শিখবে, কাকে দেখে শিখবে? ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে। আজকে কেন আমরা বলছি, আমরা অভিযোগ করছি যে প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের প্রেতাত্মা রয়ে গেছে, আমরা বলছি তো, সবাই তো বলছে বাংলাদেশে। কেন বলছে? কেন এই প্রশাসন